চিৎকার দিয়ে বলে উঠল তটেনি। ওমায়ের চোখ যেন আরো গাঢ় হয়ে গেল, তার কণ্ঠস্বর আরো গভীর হলো। তোর এই দরদ দেখানোটাই কিন্তু তার জন্য কাল হয়ে দাঁড়াবে। তটিনী যেন তার কথাগুলো শুনেও শুনল না। সে উমায়রকে পাশ কাটিয়ে কুঠিরের দিকে এগিয়ে যেতে চাইল, কিন্তু উমায়ের তড়িৎ গতিতে তার সামনে এসে দাঁড়িয়ে আবারও তার পথ আটকালো। এই দৃশ্য দেখে তটিনীর ধৈর্য একেবারে ভেঙে পড়ল। তার রাগ যেন পাড়ি দেওয়া নদীর স্রোতের মতো তীব্র হয়ে পড়ল। চোখে ক্রোধ আর ঠোঁটে শীতল প্রতিজ্ঞা নিয়ে সে উমায়ের দিকে চেয়ে রইল, যেন এক ভয়ঙ্কর ঝড়ের আগমনী বার্তা। আমাকে যেতে দিন, আমি রিভাস ভাইয়াকে দেখব। তুই কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছিস। এরপর যা হবে তার জন্য কিছু আমাকে মোটে দোষারোপ করতে পারবি না। তটিনীর ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। চোখে ঠান্ডা আগুনের ঝিলিক, ঠোঁটের কোণে এক টুকরো বাঁকা হাসি। উমায়ের চোখে চোখ রেখে সে স্নিগ্ধ কিন্তু শীতল কণ্ঠে বলল, আমার ভূমিতে আপনার পদার্পণ ছিল বজ্রপাতের ন্যায়, যার বৈদ্যুতিক আলো চারপাশে আলোকিত করছিল, কিন্তু সেই আলোকিততে কোনো আনন্দ ছিল না। যা ছিল তা শুধু আতঙ্ক আর ধ্বংস। এইটুকু বলে থামলো, অতঃপর উমায়ের দিকে তাকিয়ে বাঁকা হেসে শীতল কণ্ঠে বলল, আপনি যেমন আমার জীবনে আতঙ্ক আর ধ্বংস সৃষ্টি করেছেন, তেমনি আমি নিজ হাতে সব ঠিক করব। আমি হয়তো রাগী হতে পারি, তবে আজ আপনি দেখবেন এক রাগী মেয়ে থেকে খুনি মেয়ে হতে। তার কণ্ঠে মিশেছিল অদ্ভুত এক দৃঢ়তা, যেন আকাশ ফুঁড়ে নামে বজ্রপাত। তটিনী যেন এক পায়ে দাঁড়ানো বাঘিনীর মতো, তার চোখে প্রতিজ্ঞার অগ্নি। কোনো দয়া, কোনো ভ্রুক্ষেপ কিছুই নেই। তার হৃদয়ে যেন শপথ নেওয়া শেষ আর সিদ্ধান্ত। তটিনীর এমন কথায় তার দিকে উমায়ের সনিগ্ধ নিয়ে তাকালো, সাথে তার এমন কথায় যেন সে মজাও পেল। তার আরো কাছে এসে দাঁড়ালো, মাথা একটু নুয়ে হাসকি স্বরে বলল, তো ঝাঁসি মহিলা আমাকে খুন করবেন বুঝে? তটিনী কিছুক্ষণ চোখে চোখ রেখে বেশ কিছুটা বাঁকা হাসলো, যা উমারের মনে কিঞ্চিত বিভ্রান্তি তৈরি করল। তটিনী অতি সাবধানে পেছনে আড়ালে রাখা হাতটা সামনে আনলো। কিচেন থেকে নিয়ে আসা তীক্ষ্ণ ধারালো ছুরিটা সজোরে গেঁথে দিল তার নিকটস্থে থাকা পুরুষের বক্ষের হৃৎপিণ্ড বরাবর। উমার স্তম্ভিত হয়ে গেল, যেন সময় থমকে গেছে। তটিনীর দিকে নিষ্পলক চেয়ে হাঁটু ভেঙে বসে পড়ল সে। মুহূর্তের ব্যবধানে তার বুক থেকে গল গল করে বেরিয়ে এলো রক্তের তীব্র স্রোত। তটিনী কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল, তার হাত পা যেন অসাড় হয়ে এসেছে। রাগের বশে ছুরিটা চালিয়ে দিলেও এমন এক ঘটনার মুখোমুখি হতে হবে তা সে কোনোদিন পরিকল্পনাও করেনি। কেন উমায়ের এমন নিষ্ঠুর হলো? কেন এত কঠোর হয়ে উঠল? যদি সে অন্য সাধারণ মানুষের মতো হতো, তবে তাদের গল্প হয়তো অন্যরকম হতে পারত। হয়তো আজ তার মনে এই বিতৃষ্ণা জাগ্রত হতো না। উমায়ের পরনের চুনের মতো ধবধবে সাদা শার্টটি এখন রক্তে ভিজে গাঢ় লাল রঙে রঞ্জিত। ছুরিটি গভীরভাবে তার হৃৎপিণ্ডের ঠিক বরাবর গেঁথে আছে। তার প্রতিটি শ্বাস যেন হয়ে উঠেছে একটি সংগ্রাম। তীব্র যন্ত্রণায় শরীর কুঁকড়ে উঠলেও সমস্ত শক্তি একত্রিত করে তটিনীর দিকে তাকিয়ে রইল। তার চোখে গভীরে ঝরে পড়া একটি অস্পষ্ট বেদনার ছায়া, যে বেদনা কেবল শরীরের ক্ষত থেকে নয়, আরো গভীর, আরো ব্যক্তিগত। তটিনী তার সামনে নিথর দাঁড়িয়ে, উমায়ের চোখে প্রশ্নের ঝড়, কিন্তু উত্তর নেই। সে যন্ত্রণাটা কি ছুরির আঘাতের, নাকি তটিনীর হাতেই এই ছুরি চালানোয়? জানে না উমায়ের। তটিনীর মনের কোণে এক মুহূর্তের জন্য ইচ্ছা জাগলো উমায়ের রক্তের প্রবাহ বন্ধ করতে ছুটে যেতে, কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল উমায়ের হাতে সৃষ্ট সেই অজস্র ক্ষত, সেই অকথ্য নির্যাতন, নিঃশব্দ কান্না, আর তার করা খুন। স্মৃতি যেন তাকে এক পলকে টেনে নিয়ে গেল ক্ল্যান্ডেনস্টাইন হ্যাভেনের সেই কালো অধ্যায়। তটিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল, তার চোখ উভয়ে উমাইরের যন্ত্রণায় নীলচে হয়ে যাওয়া মুখের দিকে স্থির। আলো ঝলমলে সেই চেহারাটা এখন যেন নিস্তেজ ও বিবর্ণ। উমাইরের কালো মনির চারপাশে সাদা অংশের রক্তের মতো লাল হয়ে এসেছে। তটানি কোনো অনুভূতির বশীবর্ত না হয়ে নির্বাক নিঃশব্দে দাঁড়িয়ে রইল। উমায়ের তার শরীরের সর্বোচ্চ শক্তি এক করে হাত বাড়িয়ে তটানিকে হ্যাঁচকা টানে নিজের মুখোমুখি বসালো। তটানি নিথর হয়ে বসে পড়ল। উমায়ের তীব্র যন্ত্রণায় ভাঙা ভাঙা কণ্ঠে মৃদু হেসে বলল, আমার ঝাঁসি মহিলা, নতুন কিছু অ্যাপ্লাই করতে বলেছিলাম, তাই বলে বুকে ছুরিকাঘাত করে আমার থেকে মুক্তি নিচ্ছেন? আমি এভাবে মুক্তি চাইনি, আপনি আমাকে এমন করতে বাধ্য করেছেন। আপনার মতো নিষ্ঠুর পাষাণ মানুষের কাছ থেকে মুক্তি নেয়ার জন্য আপনার বুকে হাজারবার ছুরি চালাতে পারবো আমি। তটানি কঠোর স্বরে বলল। আশ্চর্য হলেও সত্য, এমন কথা বলতে তার একটু বুক কাঁপল না। কাঁপার কথাও নয়। যে মানুষটা তার সাথে পশুর মতো ব্যবহার করেছে, মানুষ খুন করে, তার প্রতি কিসের মায়া, কিসের কি দরদ? উমায়ের তাচ্ছিল্যের সাথে হাসল। তার ঝাঁসি মহিলা এতটা কঠোর না হলেও পারত।
মুষ্ঠর মহিলা। উমায় তার রক্তে মাখা দু হাত দিয়ে তটেনির কোমল মুখখানা ধরল। তার এমন কাজে স্তম্ভিত হয়ে গেল তটেনি। সম্মুখে বসা পুরুষটির দিকে এক ঝলক তাকালো, তাকিয়ে বিভ্রান্তিতে পড়ে গেল। এমন কঠিন সময়েও মাদকপূর্ব দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। সে সরে যেতে চাইল, তবে তার আগেই ওষ্ঠধর পিষ্ট হলো পুরুষালী ওষ্ঠের চাপে। এমন এক মুহূর্তে তার এমন অপ্রত্যাশিত কাজে যেন বোধশক্তি লোপ পেল তটিনীর। সে যেন ভুলে গেল পুরুষটিকে সরানো উচিত। 1 মিনিট পার হলো কি হলো হয়তো, এবার তার ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে যন্ত্রণায় দগ্ধের সাথে এক নেশালো কণ্ঠে বলল, ঝাঁসি মহিলা, আমার ফ্লাফি হানিবাগ, যে হৃদয়ে আপনি ছুরিকাঘাত করলেন, সেই হৃদয়টা আপনাকে উত্তাল সমুদ্রের মতো ভালোবাসে, যার বাণী শাসন করা যায় না, আর না যায় তার গতিবিধি পরিবর্তন করা। উমারের মুখ থেকে এই অপ্রত্যাশিত উচ্চারণ শুনে তটিনী যেন থমকে গেল। বিস্ময় কিংকর্তব্য বিমর হয়ে পড়ল সে। উমারের কাছ থেকে এমন কিছু যে শুনতে পাবে তা কখনো মস্তিষ্কে কল্পনাতেও আসেনি তার। চারপাশে আওয়াজ, বাতাসের স্নিগ্ধতা, দূর থেকে ভেসে আসা পাখির ডাক, সব যেন মুহূর্তের জন্য বিলীন হয়ে গেল। উমায়ের ঠোঁট থেকে বেরিয়ে আসা প্রতিটি শব্দ তটিনীর হৃদয়ে তীব্র ঝড় তুলে দিল। সেই ঝড়ে তার অনুভূতির তন্ত্রী যা বেজে উঠল এক অপূর্ব সুরে। বলিষ্ঠ শক্তপোক্ত হাতে তার গাল ধরে রাখা মালিকের দিকে তাকালো অনুভূতিহীন যন্ত্রের মতন। তাকাতেই চক্ষুগোচর হলো নিস্পন্দন দৃষ্টিতে তাকিয়ে থাকা উমায়। কৃষ্ণ গহ্বরের ন্যায় চোখে তারায় যন্ত্রণায় মোড়ানো, অথচ তাতে মিশে আছে গভীর কোনো আকর্ষণের নিগূঢ় ছায়া। তটিনী বুঝতে পারল না উমায়ের তাকে অনুভব করাচ্ছে কি এক আকাঙ্ক্ষার অসীম শূন্যতা, নাকি তার হৃদয়ে জমে থাকা ভালোবাসার উদ্ভাসিত সৌন্দর্য। তটিনীর শরীরের উত্তাল তরঙ্গ খেলে তার প্রতিটি রন্ধ্রে শিহরণ খেলে গেল। তটিনীর মনে হচ্ছে ব্যগ্র ওই দৃষ্টি তার গায়ে কাটা বিধিয়ে দিচ্ছে। সে চোখ সরিয়ে নিল তৎক্ষণাৎ। তার হৃদয়ে তখনও প্রতিধ্বনিত হচ্ছিল উমায়ের সেই অপ্রত্যাশিত উচ্চারণ, যা তার সমস্ত সত্তাকে নাড়িয়ে দিয়েছে। ল্যাদ দৌড়ে পৌঁছালো কুঠিরের সামনে। উমার কেমন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে ল্যাদ তার পাশে বসে আতঙ্কিত কণ্ঠে ডাকল, ভাই। সে উমারকে কুটিরের দিকে অনেকক্ষণ আগে আসতে দেখেছে, তারপর একটু জঙ্গলের দিকে গিয়েছিল, কিন্তু এসে আবার যখন অনেক সময় পার হয়ে যাওয়ার পরও উমারকে দেখতে পেল না, তখন সেই দিকে আসছিল উমারকে কি করছে তা দেখতে। কিন্তু সে এমন এক দৃশ্য দেখতে পাবে তা কল্পনাতেও আসেনি। উমারের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। সে ঢলে পড়তে মেয়েও তটিনী হাত শক্ত করে চেপে ধরল। তার চোখে জোড়া নিভু নিভু, গায়ের সব শক্তি যেন ফুরিয়ে এসেছে। তটিনী ল্যাদকে দেখে কিঞ্চিত উত্তেজিত হয়ে পড়ল, তা ধরা দিল না। উমাইরকে যে সে মেরেছে, এটার জন্য কি তাকে সেই জঙ্গলে সেই লোকটার মতো গুলি মেরে ঝাঁঝরা করে দিবে? দিলে দিক, তার বেঁচে থাকারও কোনো ইচ্ছে নেই। ল্যাথের নজরে পড়ল উমাইরের বুকের বাঁ পাশে গাঁথা ছুরিটার দিকে। এটা দেখে তার বুকে মোচড় দিয়ে উঠল, তাকালো তটিনীর দিকে, হন্তদন্ত হয়ে প্রশ্ন করল, ভাইয়ের বুকে তুমি ছুরি চালিয়েছো? তুমি ছাড়া এই ক্ল্যান্ডেস্টাইন হ্যাভেনে কারো সাহস নেই ভাইয়া বুকে ছুরি চালানোর। জানেন যখন তখন জিজ্ঞাসা করছেন কেন? তটিনীর এমন কথা শুনে ল্যাথের রাগে গজগজ করে তার রিভলভারটা বের করে তটিনীর দিকে তাক করল। এটা দেখে উমায়ের কণ্ঠে শক্তি সঞ্চয় করে দুর্বোধ্য কণ্ঠে বলল, ওকে কিছু করিস না, রিভলভার নামা। ল্যাথ অনিচ্ছা সত্ত্বেও রিভলভার নামালো। তটিনীর দিকে ভস্ম করে দেওয়া নজরে তাকিয়ে চোখ সরিয়ে নিল। সে রিভলভার সরাতেই উমায়ের যন্ত্রণায় দগ্ধ কণ্ঠে বলল, কোটির মধ্যে থেকে হ্যান্ডকাফ নিয়ে আয় দ্রুত। উমারের এমন কথায় ল্যাথ বিভ্রান্ত হয়ে পড়লেও অত কিছু ভাবার সময় পেল না। সে এক ছুটে কুটিরের মধ্যে গেল। তার আগে বজ্রকণ্ঠে সিকিউরিটি গার্ডের ডেকে গাড়ি বের করতে বলল। ল্যাথ হ্যান্ডক্যাফ নিয়ে আসতেই উমায়ের ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমার আর তনির হাতের সাথে হ্যান্ডকাফ পরিয়ে তালা মেরে দে, সে যেন আমার থেকে কোনোভাবেই দূরে না যেতে পারে। আমি যেন চোখ মেলে তাকে আমার সামনে দেখতে পাই। রাত প্রায় 10টা। অপারেশন থিয়েটারের দরজার সামনে ল্যাথ চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। তার মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। একটু দূরে বেঞ্চে চুপচাপ বসে আছে তটিনী। তার মুখে কোনো অনুভূতির ছাপ নেই। ভেতরে কি চলছে তা বোঝা দেয়। তখন উমাইরের আকস্মিক কথাগুলো শুনে ল্যাথ এক মুহূর্তের জন্য হতবুদ্ধি হয়ে পড়েছিল। তার ধীর দৃঢ় শব্দগুলোর গভীরতায় ল্যাথ বুঝতে পেরেছিল পরিস্থিতির গুরুত্ব। তবু কিছুক্ষণ দোটানার পর সে রাজি হয়েছিল। উমাইরের জীবন বাঁচানো তখন ল্যাথের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। উমায়ের কথাগুলো বলে আর বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারেনি।
সে কিছুক্ষণের মাঝে জ্ঞান হারিয়ে ফেলে, তবে তার আগেও সে তটিনীর দিকে তাকিয়েছিল, যেন চোখ বন্ধ করলেই হারিয়ে যাবে। তবে তটিনী ছিল হাত করা পরানো ব্যাপারে সম্পূর্ণ নারাজ। সে ছিল একরকম অদম্য। অনেক জোড়াজড়ি, অনেক বোঝানোর পর শেষমেশ তাকে রাজি করানো হয়। তবে তটিনী তার একটি শর্ত স্পষ্ট করে জানিয়ে দেয়, রিবাসকে মুক্তি দেওয়া হলে সে পালানোর কোনো চেষ্টা করবে না। পাশাপাশি যতক্ষণ না উমায়ের সুস্থ হচ্ছে ততক্ষণ সে হাসপাতালেই থাকবে। তটিনীর এই শর্ত শুনে ল্যাথ কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে থাকে। সে গভীর চিন্তায় পড়েছিল, তবে পরিস্থিতি বিবেচনা করে সে রাজি হয়। তার মনে হয় রিবাসকে পরে আবার ধরা যাবে এবং শাস্তি দেওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে উমায়ের জীবনের চেয়ে বড় কিছু নয়। অতএব ল্যাথ রিবাসকে অন্য একটি গাড়িতে করে ডাক্তারের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ততক্ষণে রিবাস যন্ত্রণা এবং রক্তক্ষরণের শোকে অবচেতন হয়ে পড়েছিল। অন্যদিকে তটিনী তার শর্ত পূরণ হওয়ার পর এক প্রকার নীরব হয়ে আছে। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার জানিয়েছিল হাতকড়া খোলা না হলে অপারেশন ঠিকঠাকভাবে করা সম্ভব হবে না। ল্যাথ দ্বিধা করেনি, ভাইয়ের সুস্থতাই তার কাছে সবকিছুর ঊর্ধ্বে। কিছুক্ষণের মধ্যেই কায়সার ওয়াসিম মাহমুদ এবং কায়সার ওমরান মাহমুদ তড়িঘড়ি করে হাসপাতালে এসে পৌঁছান। ল্যাথ আগেই তাদের এই ঘটনার খবর দিয়েছিল। খবর পাওয়ার পর থেকে তারা আর স্থির থাকতে পারেনি। সেই সময় ডাক্তার আতাহার চৌধুরী ওটি থেকে বের হলেন। তিনি বের হতেই ওয়াসিম মাহমুদ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করেন, উমেরের অবস্থা এখন কেমন? আতাহার চৌধুরী মুখের মাস্ক খুলে গভীর এক নিঃশ্বাস ফেললেন। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। ছুরিটার হৃৎপিণ্ডের গভীরে প্রবেশ করেনি, তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পরিস্থিতি এখনও সংকটজনক। সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। এখন সবকিছু আল্লাহর হাতে, তাই বলবো আল্লাহর কাছে দোয়া করো। ডাক্তার আতাহার চৌধুরীর কথা শুনে সবাই নীরব হয়ে পড়ল। চারপাশে একটা চাপা আতঙ্ক আর অজানা আশঙ্কা যেন ভর করে আছে। সে এটা বলার পর তার বন্ধু ওয়াসিম মাহমুদকে কয়েকটি সান্ত্বনামূলক কথা বলে চলে গেলেন। তিনি চলে যেতে ওয়াসিম মাহমুদ ল্যাথের কাছে যে রাগান্বিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কে মেরেছে আমার ছেলেকে? কার এত বড় স্পর্ধা যে আমার ছেলের বুকে ছুরি চালানোর মতো দুঃসাহসিকতা দেখায়? ওয়াসিম মাহমুদের কণ্ঠস্বর বজ্রপাতের মতো পুরো করিডর কাঁপিয়ে তুলল। তার চোখে ক্রোধের লেলিহান শিখা, সাথে তার তীব্র চাহনি যেন কারো গোপন সত্য টেনে বের করে আনতে চায়। কিন্তু তার এই তীক্ষ্ণ দৃষ্টি এবং কণ্ঠের আঘাতে ল্যাথ চুপ করে থাকতে চাইল। কি বলবে বুঝতে পারল না। এদিকে ভাইয়ের প্রতি ভালোবাসা, অন্যদিকে পরিস্থিতির জটিলতা, সব মিলে তার মন বিশৃঙ্খল। তখন ওমারের এমন অবস্থা দেখে তার মাথায় কাজ করছিল না, তাই তটিনীর উপর চড়াও হয়ে উঠেছিল। কিন্তু সে পরে এই জন্য দুঃখিত, কারণ কেউ না জানলেও সে তো যার সাথে কেমন আচরণ করত। তাই সেই হিসেবে তটিনীর দিক থেকে হিসাব করতে গেলে তটিনীকে দোষীও বলা যায় না। আবার সে উমারকেও দোষী বলতে পারবে না, কারণ উমার মানসিক অবস্থা সম্পর্কে সে অবগত। ওমরান মাহমুদ এতক্ষণ গম্ভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। এরপর তটিনীর দিকে নজর যেতে তিনি ধীর পায়ে এগিয়ে এসে তটিনীর পাশে বেঞ্চে বসলেন। তটিনীর মুখে কোনো অনুভূতির ছাপ নেই, তার চোখ স্থির। ওমরান মাহমুদ প্রথমে তটিনীর এই অদ্ভুত নীরবতাকে শোক ভেবে নিলেন। তিনি কোমল স্বরে জানতে চাইলেন, উমাইরের এই অবস্থান পেছনে কার হাত? তুমি কি কিছু জানো? তটিনী তার প্রশ্ন শুনেও যেন কিছু শুনতে পায়নি, নির্বিকার, নিঃশব্দ। তার মুখের স্থবিরতা দেখে ওয়াসিম মাহমুদের মনে হলো নিজের স্বামীর এমন অবস্থা দেখে তটিনী যেন শোকে পাথর হয়ে গেছে। তিনি তার কথা পুনরায় জিজ্ঞাসা করার আগেই ল্যাথ কথা বলে উঠল, ভাবি ভাইয়ের বুকে ছুরি চালিয়েছে। করিডর জুড়ে নিস্তব্ধতা। হাসপাতালের সাদা দেয়াল যেন আরও নিষ্ঠুর হয়ে উঠেছে চারপাশের ভারী পরিবেশে। তটিনী নির্বিকার, মাথা নিচু করে বসে আছে। তার মুখে কোনো আবেগের রেখাপাত নেই, যেন এই নাটকের কেন্দ্রীয় চরিত্র হওয়া সত্ত্বেও ঘটনাগুলো তাকে স্পর্শ করতে পারছে না। ল্যাথের কণ্ঠে ছিল দ্বিধা আর দুঃখের মিশেল। সে জানে সত্য গোপন করার কোনো উপায় নেই। ওয়াসিম মাহমুদ এমন একজন মানুষ যার কাছ থেকে কোনো সত্য লুকিয়ে রাখা অসম্ভব। তাই তার গলা কাঁপলেও শেষ মুহূর্তে সত্যিটাই বলে দেয়। ওয়াসিম মাহমুদ এক মুহূর্তের জন্য নিশ্চল হয়ে গেলেন। তার কঠিন মুখাবয়ব আরও কঠোর হয়ে উঠল। চোখে তীব্র এক ক্রোধের ধপ করে জ্বলে উঠল, তবে তা মুহূর্তেই হতাশা হয়ে বিষাদের আধারে ঢেকে গেল। করিডোরের থমথমে পরিবেশ যেন আরও ভারী হয়ে উঠল। ওমরান মাহমুদ স্তব্ধ। তিনি যেন ল্যাথের কথাগুলো বিশ্বাস করতেই পারছেন না। ফ্যালফ্যাল চোখে তটিনীর দিকে তাকিয়ে থাকলেন, আর ঠোঁট কাঁপছে। কিছু বলতে চাইলেও শব্দ হচ্ছে না। অন্যদিকে ওয়াসিম মাহমুদ ধীর কিন্তু দৃঢ় পদক্ষেপে তটিনীর দিকে এগিয়ে গেলেন। তটিনী তবুও নির্বিকার, মাথা নিচু করে বসে আছে। তার অবস্থা এমন যেন পুরো পরিবেশ তার জন্য একেবারেই তুচ্ছ। কিন্তু ওয়াসিম মাহমুদের কণ্ঠে যখন গম্ভীর ধ্বনিতে প্রশ্ন ভেসে এলো, করিডোরের নিস্তব্ধতা যেন চমকে উঠল। তুমি উমাইরাকে মারতে চেয়েছো কেন?
তটেনি তবু মাথা তুললেন না। তার শরীর যেন ক্লান্ত, মন আরও বেশি। বিরক্তি আর সমস্ত অস্তিত্বে স্পষ্ট। কোনো কিছুতে তার আগ্রহ নেই। একেবারের জন্য ওয়াসিম মাহমুদের চোখে চোখ রাখল না। অনেকক্ষণ নীরব থেকে অবশেষে অনুজ্জ্বল কণ্ঠে জবাব দিল। আপনার ছেলের দোষ কি আদৌ আপনার চোখে পড়বে? তটারির এমন হেয়ালিপূর্ণ নির্লিপ্ত উত্তর যেন ওয়াসিম মাহমুদের রক্ত আরও টকবক করে ফুটিয়ে তুলল। তার চোখ জ্বলে উঠল রেশে। মা হারা ছেলেকে তিনি কখনো ছোট একটা আঘাত পেতে দেননি, আর সেখানে এই পুচকে মেয়ে তার ছেলেকে বুকে ছুরি চালিয়েছে। এটা যেন তিনি কখনো কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এতটুকু একটা মেয়ে হয়ে আমার ছেলেকে আঘাত করাও? বজ্জাত মেয়ে, তোমাকে আমি পুলিশে দেব। ওয়াসিম মাহমুদের শেষের কথা শুনে ল্যাত আটকে উঠল। ওমায়ের চোখ মেলে তাকে আগেই তটিনীকে দেখতে চাইবে। এমনি তাদের হাতের হ্যান্ডকাফ খোলার জন্য তাকে কি করবে এটাই ঠিক নাই। আর যদি তটিনীকে দেখতে না পায় তাহলে হাসপাতালে এসে এমন এক অরাজকর পরিস্থিতি তৈরি করবে যা সহজে সামলানো যাবে না। সাথে ভিকর পরের খাবার হবে, এটা যে সে হবে এটা নিশ্চিত। শুকনো গলায় ঢোক গিলে কিছু বলার চেষ্টা করলো ল্যাদ, তবে তার আগে ওমরান মাহমুদের গম্ভীর কণ্ঠে ধাক্কা লেগে থেমে গেল। ওয়াসিম, থামো। আমাকে আগে পুরো বিষয়টা বুঝতে দাও। আর মনে রেখো, তুমি যার নামে পুলিশে অভিযোগ করতে চাইছো সে কিন্তু কায়সার ফ্যামিলির বউ। ওমরান মাহমুদের এই গম্ভীর কণ্ঠ যেন কক্ষের বাতাসকে আরো ভারী করে তুলল। কথাগুলো শোনার পর ওয়াসিম মাহমুদ কিছুটা নরম হলেও তটিনীর প্রতি তার অন্তরের ক্ষোভ যেন এখনো জ্বলছে। তবে বাবার কথা তিনি কখনো অমান্য করেন না, তাই ইচ্ছা থাকলেও আর কিছু বললেন না। চুপচাপ দাঁড়িয়ে রইলেন। এবার ওমরান মাহমুদ তটিনীর দিকে তাকালেন। আগে যেমন গুলুমুলু উচ্ছল এক মেয়ে দেখেছিলেন, এখন তার সেই চেহারা কোথায়? তার হলদে ফর্সা ত্বক এখন বিবর্ণ আর ফ্যাকাশে, গালের লাবণ্য হারিয়ে গেছে। এলোমেলো চুল আর অবহেলিত চেহারা দেখে বোঝা যায় এই কদিনে এসে কতটা কষ্টে ছিল। একটি গভীর শ্বাস ফেলে তিনি তটিনীর কাছে ঝুঁকলেন। ডান হাতের বাড়িয়ে মেয়েটার অগোছালো মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিলেন। নরম অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আমি তো তোমার দাদু হই, তাই না? উমাইরের সম্পর্কে ধরতে হবে না। আগে যেভাবে ধরেছিলে অমন হিসেব ধরো। এবার বলো, তোমার সাথে কি উমাইরের কোনো খারাপ আচরণ করতো? আর তোমাদের মাঝে সম্পর্ক কেমন ছিল? এটা নির্ধারিত আমাকে বলতে পারো। ওমরান মাহমুদের স্নেহমাখা আচরণে তটিনীর দু চোখ অজান্তেই জ্বলে ভরে উঠল। সে মাথা নিচু করে রাখার জন্য কেউ তার আবেগের স্রোত দেখতে পায় না। কতদিন পর কেউ আবার এভাবে তার মাথায় হাত বুলিয়ে স্নেহের পরশ দিল। তা মনে করার চেষ্টা করেও সময়ের হিসাব মেলাতে পারল না। ভেতরে থেকে ভেঙে পড়ার ইঙ্গিত পেলেও সে নিজেকে শক্ত রাখতে মরিয়া হয়ে চেষ্টা করল। কিন্তু শেষমেশ আর নিজেকে সামলাতে না পেরে তটিনী দু হাতে মুখ ঢাকল। গভীর এক দীর্ঘশ্বাস ফেলে নিজেকে স্থির করার চেষ্টা করলো। কিছুটা শান্ত হয়ে সে ওমরান মাহমুদের দিকে এক ঝলক তাকালো, তারপর আবার নজর সরিয়ে নিল। তার মনে হচ্ছে এতদিন ধরে জমে থাকা ব্যথা আর অন্যায়ের ভার সে আর বয়ে নিয়ে যেতে পারবে না। অতঃপর তটিনী ধীরে ধীরে তার জীবনে ঘটে যাওয়া প্রতিটি অন্যায়, প্রতিটি নির্যাতনের কথা প্রকাশ করলো। তার কণ্ঠে ছিল এক ধরনের শোক, আর তার কথাগুলো যেন এক একটি শুল হয়ে উপস্থিত সকলের মনে বিদ্ধ হচ্ছিল। বারান্দার অপর পাশে দাঁড়িয়ে থাকা ওয়াসিম মাহমুদ স্তব্ধ হয়ে শুনলেন। তার মুখে রাগের তীব্রতা ক্রমশ প্রশমিত হয়ে গভীর বিস্ময়ের ছাপ ফুটে উঠল। তিনি যেন এক মুহূর্তে নিজের কানে বিশ্বাস করতে পারলেন না। তার পাশে দাঁড়ানো ওমরান মাহমুদও বিস্মিত। ওমর যে এমন কিছু করতে পারে তা যেন তার কল্পনাও করতে পারেনি। তটিনীর কথা সত্যি কিনা নিশ্চিত হতে তারা একসঙ্গে ল্যাথের দিকে তাকালেন। ল্যাথ তীব্র অস্বস্তিতে পড়লেও মাথা নেড়ে বুঝিয়ে দিল যে তটিনীর প্রতিটি কথা নির্ভুল। এই দৃশ্যের সঙ্গে সঙ্গে চারিপাশে যেন নীরবতা আরও ঘনীভূত হলো। অদৃশ্য এক ভার উপস্থিতি সবার কাঁধে চেপে বসলো। ওয়াসিম মাহমুদের মনের মধ্যে তখন এক বিষণ্ণ ঝড় বয়ে যেতে শুরু করলো। তিনি জানতেন উমায়ের তটিনীর উপর রেগেছিল, কিন্তু তাই বলে সে সত্যি এমন নির্মম অত্যাচার করতে পারে তা কোনোভাবেই তার বিশ্বাস হচ্ছে না যেন। তাদের বিয়ের কথা শুনে তো তিনি ভেবেছিলেন তটিনী হয়তো এবার শান্তি পাবে, কিন্তু এই নির্মম সত্য জানার পর তার মনে এক তীব্র অপারগতার অনুভূতি বাসা বাঁধল। ওমরান মাহমুদ কি বলবে নিজেও বুঝতে পারছেন না। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি এখন কি চাও? আমি মুক্তি চাই এই নরক সম্পর্ক থেকে।
তটিনীর কথাগুলো যেন তীরের মতো বিঁধল ওমরান মাহমুদের হৃদয়ে। কথাটা শোনার পর চুপ করে থাকলেও তার ভেতরটা তোলপাড় শুরু হয়ে গেছে। তিনি জানেন উমায়ের তাকে কতটা ভালোবাসে, কিন্তু তাই বলে এভাবে একটা নির্দোষ মেয়েকে টর্চার করা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মনে মনে নিজেকে ধিক্কার দিলেন তিনি। এখন উমায়ের তটিনীকে কতটা ভালোবাসে তা সে সেদিন তার কথার ভাঁজে বুঝতে পেরেছিল, কিন্তু সেই ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা অন্যায় আর অমানবিক আচরণগুলো কি ক্ষমার যোগ্য? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, উমাইর সুস্থ হলে এই বিষয়ে কথা বলবো। তুমি এই কয়দিন নিশ্চিন্তে থাকতে পারো। যখন আমার জন্য এত কিছু, তখন আমি সব কিছুই ঠিক করার চেষ্টা করব। তটানী নীরব। তার চোখের দিকে তাকিয়ে ওমরান মাহমুদ বুঝতে পারলেন মেয়েটি হয়তো ভেঙে পড়েছে, কিংবা হয়তো তার বলার কিছুই বাকি নেই।